যাচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে গেম ইজ অলমোস্ট ওভার। গেম ইজ অলমোস্ট ওভার এবং শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দ্বারপ্রান্তে নিচ্ছে। কারণ তারা জানে যে সেনাবাহিনীর ভিতরে কিন্তু একই ক্ষোভ। এই যে ছাত্ররা যে আন্দোলনটা করছে, এই আন্দোলন থেকে এখন কিন্তু এক দফার আন্দোলনে চলে গিয়েছে শেখ হাসিনার পদত্যাগ, পদত্যাগ এবং পদত্যাগ। 25শে মার্চ 1971 সাল যেটা শুরু হয়েছিল সেটি ভার্চুয়ালি গতকাল থেকে শুরু হয়েছে। আমি একটি মেয়ের বক্তব্য আজকে শুনছিলাম ভিডিওতে এবং সে বলছে 25শে মার্চ শুরু হয়েছিল কিন্তু এটা শেষ হয়েছিল 16ই ডিসেম্বর দিয়ে। তো আপনি 25শে মার্চ শুরু করেছেন 17ই জুলাই, আমরা 16ই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছি। আমি মনে করি বাংলাদেশের তিউনিসিয়াতে যে ঘটনাটা ঘটেছে, আবু সাহিদের এই মৃত্যু, এই স্ফুলিঙ্গ, এটা দিয়ে শেখ হাসিনার পতন একেবারেই আমি মনে করি ক্ষমতা মানে একেবারেই পতনের দ্বারপ্রান্তে। তো রাষ্ট্রপতি যেটা কলা গাছ, তা সে কলা গাছের সাথে আমার পুলিশ কর্মকর্তারা সাক্ষাৎ করতে গিয়েছে কি কারণে? তার মানে এমার্জেন্সি নিয়ে ভাবছে। পুলিশ কর্মকর্তাদেরকে হয়তো ডেকেছে রাষ্ট্রপতি যে আমাকে প্রধানমন্ত্রী এমার্জেন্সি দেওয়ার জন্য বলছে, তোমরা সেনাবাহিনী ছাড়া তোমরা এটা হ্যান্ডেল করতে পারবা কিনা। ক্যান্টনমেন্ট থেকে এপিসি পাঠানো হচ্ছে এবং আমরা একটা খবরও পেয়েছি সেনাবাহিনীকে নামানো হবে। ডক্টর মারুফ যেটা বললেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। তা রাষ্ট্রপতির তো কোনো ক্ষমতায় নাই, রাষ্ট্রপতি তো একটা কলা গাছ। আমাদের সংবিধানে রাষ্ট্রপতি একটা কলা গাছ। সংবিধানের 48-এ রাষ্ট্রপতির ক্ষমতা আছে, এককভাবে সিদ্ধান্ত নিতে পারে দুইটি ক্ষমতা, একটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার আর একটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ জাস্টিস। ভার্চুয়ালি এই ক্ষমতা ওনার নাই। আওয়ামী লীগ পাওয়ারে আসলে শেখ হাসিনা বা শেখ হাসিনার ফ্যামিলির বাইরে কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষমতা কি রাষ্ট্রপতির আছে? তাহলে সেনাবাহিনীও তো আমাদের সমাজেরই লোক, সেনাবাহিনী তো আমাদের ভাই বোন আত্মীয় স্বজন। তাহলে সেনাবাহিনীর তো 95% সেনাবাহিনী, সেনা সদস্য, সেনা কর্মকর্তারা তারাও তো এই সরকারের উপর ক্ষুব্ধ। বাংলাদেশ পুলিশেরও 95% পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তা তো ক্ষুব্ধ। তারা একটা প্ল্যাটফর্ম চাচ্ছিল। এই প্ল্যাটফর্ম হলে এই সরকারের পতন সবাই চাচ্ছে। এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং শেখ হাসিনা নিজেই এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। লাল সালু উপন্যাসের যে নায়ক যে মজিদ অভাবের তাড়নায়, খাবারের তাড়নায় সে এক জায়গায় যে কবর আবিষ্কার করলো এবং সেই কবরকে বানিয়ে ফেললেন ওই মাজার, যেটা আমাদের শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে বানিয়েছে মাজার। একইভাবে উনি কি করলেন, উনি ভালোই ছিলেন, রহিমা নামে এক মহিলাকে বিয়ে করলেন। এরপরে উনার নজর পড়লেন কিশোরী এক নারীর প্রতি বা কিশোরী এক মেয়ের প্রতি, জমিলা, 16 বছর বয়স। সেই জমিলাকে কিন্তু সে বসে আনতে পারে নাই। তাকে কিন্তু স্ত্রী হিসেবে বসে আনতে পারে নাই এবং উপন্যাসের শেষের দিকে করুণ পরিণতি মজিদ, এই জমিলা কর্তৃকই কিন্তু মজিদ ওখান থেকে বিতরিত হয়েছে এবং পরাস্ত হতে হয়েছে। শেখ হাসিনা ভেবেছিল এটা একটা নিয়ন্ত্রিত নির্বাচন। শেখ হাসিনা ভেবেছিল, আমি কিন্তু আপনার অনেক টক শোতে কিন্তু আমি বলেছি, শেখ হাসিনা ভার্চুয়ালি বিএনপির নেতৃত্ব এবং জামাতের নেতৃত্বকে সুন্দর করে কন্ট্রোল করে রেখেছে উইথ দ্য সাপোর্ট অফ ভারত। বাদ বাকি কোন সেক্টরের প্রতি উনার কন্ট্রোল নাই। ওনার সেনাবাহিনীর প্রতি কন্ট্রোল নাই, ওনার জুডিশিয়ারির প্রতি কন্ট্রোল নাই, ওনার পুলিশের প্রতি কন্ট্রোল নাই, ওনার আমলাতন্ত্রের প্রতি কন্ট্রোল নাই। ওনার যা আর্মি লেসপেন্সার, আর্মি সমর্থক, এদের প্রতি ওনার কোনো কন্ট্রোল নাই। কন্ট্রোল যদি থাকতো হাসিনা আক্তার, তাহলে জেনারেল আজিজ রাজনৈতিক বক্তব্য দিতে পারতেন না। উনি বলতে পারতেন না গত 47 বছরের ইতিহাসে উনি এত সুন্দর এবং ভালো নির্বাচন দেখেন নাই। উনি তাহলে শেখ হাসিনা যদি কন্ট্রোল থাকতো তাহলে টোটাল সেনাবাহিনীকে ব্যবহার করে দিনের ভোট রাতে আজিজ করেছে শেখ হাসিনা। বাবারে, তুমি সিস্টেমের পরিবর্তন চাও, তুমি সংস্কার চাও, ভালো কথা। তুমি কার কাছে তুমি সংস্কার চাচ্ছ? মানে যে ব্যক্তির কাছে তুমি সিস্টেম পরিবর্তনের কথা বলছো, সেই ব্যক্তির যদি সিস্টেমে প্রবলেম থাকে, সেই ব্যক্তি ইটসেলফ যদি প্রবলেম হয়, তুমি কার কাছে সংস্কার চাচ্ছ? কার কাছে তুমি পরিবর্তন চাচ্ছ? আমি তাকে বললাম যে বাবারে, তোমাদের পরিবর্তন চাইতে হবে গণতান্ত্রিক সরকারের কাছে। হাসিনা আক্তার, আমি যেহেতু পুলিশ বাহিনীর সদস্য এবং এই 41 জন মারা গিয়েছে এবং গতকাল 7 জন মারা গিয়েছে, তার মানে আমাদের 25শে মার্চ 1971 সাল যেটা শুরু হয়েছিল সেটি ভার্চুয়ালি গতকাল থেকে শুরু হয়েছে। আমি একটি মেয়ের বক্তব্য আজকে শুনছিলাম ভিডিওতে এবং সে বলছে
সে বলছে 25শে মার্চ শুরু হয়েছিল, কিন্তু এটা শেষ হয়েছিল 16ই ডিসেম্বর দিয়ে। তো আপনি 25শে মার্চ শুরু করেছেন 17ই জুলাই, আমরা 16ই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছি। এই যে আমার যে পুলিশ বাহিনী, পুলিশ সদস্যগণ, এসআই ইউনুস, ছেলেটি 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছে প্রকাশ্যে, যেখানে পুলিশ আইনে বলা হচ্ছে যদি কোনো লিথাল উইপন অথবা কোনো ডেঞ্জারাস উইপন না থাকলে আপনি গুলি করবেন না। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য পুলিশ। পুলিশ এবং সেনাবাহিনীর পার্থক্য, সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় একটা গুলি একজন এনিমি, কিন্তু পুলিশকে বলা হয় একটা গুলি দেওয়া হবে কিন্তু নো ম্যান, কোন মানুষকে তুমি হত্যা করতে পারবে না। তাহলে এসআই ইউনুস, আমি এসআই ইউনুসের মাধ্যমে পুলিশ বাহিনীকে আমি সতর্ক করতে চাচ্ছি, এসআই ইউনুস, আপনি ইতোমধ্যে আপনার ওয়াইফকে বিধবা করে ফেলেছেন, ইতোমধ্যে আপনার ছেলে মেয়েকে এতিম বানিয়ে ফেলেছেন। আপনি কি জানেন গণতান্ত্রিক সরকার শেখ হাসিনার তো সময়ের ব্যাপার, পতন হলো সময়ের ব্যাপার। আপনার কিন্তু হত্যা মামলা হবে এসআই ইউনুস, হত্যা মামলা হলে আপনার ফাঁসি হবে। এসআই ইউনুস, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, 99-এ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি রুবেলকে ডিবি অফিস ধরে এনে তাকে হত্যা করেছিল, এবং সেটা নেতৃত্বে ছিল এএসপি আকরাম। এবং এই এএসপি আকরামের কিন্তু পরবর্তীতে সরকার পরিবর্তনের সাথে তার কিন্তু বিচার হয়েছে এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এসপি আকরাম সহ আরো 4 জন পুলিশ কর্মকর্তা, তার ভিতরে একজন ইন্সপেক্টর। দিনাজপুরের ঘটনা আপনাদের হয়তো খেয়াল আছে, ইয়াসমিন ধর্ষণ এবং হত্যাকাণ্ড, সেখানে কিন্তু 3 জন পুলিশকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে এবং ফাঁসি কার্যকর করা হয়েছে। এসআই ইউনুস, আমার আপনার জন্য খুব বেদনা হচ্ছে, আপনার জন্য কষ্ট হচ্ছে। আমি আপনার সাবেক সহকর্মী, আমি আপনার সিনিয়র পুলিশ কর্মকর্তা ছিলাম, আমি আপনাকে শেখাতে ব্যর্থ হয়েছি যে আপনাকে আইনে যেটা বলা আছে সেই কাজটি আপনি করবেন। এসআই ইউনুস, আপনার মাধ্যমে আমি সবাইকে, সব পুলিশ সদস্যকে যারা চাকরিরত, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আমাদের আইনে যেটা বলা হচ্ছে সিআরপিসি, ফৌজদারি কার্যবিধি 551, পিআরবি 189, এখানে বলা হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি। তার মানে ওই অপারেশনে যিনি ইন্সপেক্টর বা যে এসপি ছিলেন, উনি দায় এড়াতে পারবেন না। রংপুর মেট্রো পুলিশের কমিশনার, উনি দায় এড়াতে পারবেন না। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দায় এড়াতে পারবেন না। আমাদের দণ্ডবিধি 109 ধারাতে বলা হচ্ছে অ্যাবেটমেন্ট বা প্ররোচনা, এবং 34 হচ্ছে কমন ইন্টেনশন, 302 হচ্ছে হত্যাকাণ্ড। তার মানে আইজিপি, রংপুরের মেট্রো কমিশনার ডিআইজি এবং সংশ্লিষ্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সংশ্লিষ্ট ইন্সপেক্টর বা এসপি এবং এসআই ইউনুসেরও যদি ফাঁসি হয়, তাহলে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশেরও কিন্তু ফাঁসি হতে পারে।